স্থাপনা ও বিনিয়োগ কর্মসংস্থানে বাড়তি মনোযোগ দিতে হবে নির্বাচিত সরকারকে। পাশাপাশি নিশ্চিত করতে হবে সামাজিক সুরক্ষা ও দুর্নীতিমুক্ত প্রশাসন। সংসদ নির্বাচন নিয়ে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। এই সময় সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনতে কৃষি ও শিল্পের সংযোগ স্থাপনে বাড়তি মনোযোগের পরামর্শ দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে প্রত্যাশা। তারই নানা দিক তুলে ধরতে এই আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। যারা পিছিয়ে পড়া আছে তাদের কথাকে কিভাবে আমরা সামনে আনতে পারি। অনুষ্ঠানে অর্থনীতি, কর্মসংস্থান ও বেকারত্বের সংকটের কথা তুলে ধরেন নাগরিক প্ল্যাটফর্মের কোর কমিটির সদস্য ডক্টর মোস্তাফিজুর রহমান। বলেন, অর্থনীতিতে স্বস্তি ফেরাতে মূল্যস্ফীতি, বিনিয়োগ বাণিজ্য সঠিক পরিকল্পনা এগোতে হবে পরবর্তী নির্বাচিত সরকারকে। এ সময় সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা ও ভাতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। আর্থিক খাত খুবই একটা গুরুত্বপূর্ণ, ব্যাংক, পুঁজিবাজার থেকে শুরু করে অন্যান্য যেসব খাত, সেটা একটা সুশাসিত ব্যবস্থাপনার মাধ্যমে এটা হতে হবে। আমাদের দেশীয় এবং বিদেশি যে শ্রমবাজার, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা আমাদের দরকার হবে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন ন্যূনতম একটা জায়গায় থাকেন, তাদের একটা সাপোর্ট থাকেন, বিশেষ করে যারা নিম্ন আয়ের আছেন তাদেরকে এমনভাবে একটা আয় দেওয়া যায় কিনা যেন তারা একেবারে খারাপ পরিস্থিতিটার ভিতরে অতখানি না পড়েন। এবং আমরা বলছি যে পরিবার প্রতি মাসে ৪,৫৪০ টাকার মতো এটা আসতে পারে। বিনিয়োগ বাণিজ্যের নাজুক পরিস্থিতির কথা তুলে ধরে ব্যবসায়ীদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। এই সময় কেবল প্রতিশ্রুতি নয়, সমাজে বৈষম্য কমাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা আলাদাভাবে ইশতেহারে উল্লেখের দাবি জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ব্যবসায়ী সংগঠনগুলোকে অবশ্যই স্বাধীনভাবে কাজ করতে হবে এবং ব্যবসায়ীদের এবং ব্যক্তি খাতের স্বার্থ সংরক্ষণ করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সরকারের কাছ থেকে আদায় করে নিয়ে আসা প্রয়োজন, সেজন্য স্বকীয়তা এবং তাদের সার্বভৌমত্ব এবং তাদের ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডসেট থাকা অত্যন্ত জরুরি। যেই সংস্কারের কথা বলল, এই সংস্কারকে কার্যকর করার ক্ষেত্রে যে সক্ষমতা, যে অংশীজনের অংশগ্রহণ দরকার করে, যে উন্মুক্ততা দরকার করে, সেইটা ওনারা দেখাতে পারলেন না। সম্মেলনে পরবর্তী সরকারকে সংস্কার কার্যক্রম অব্যাহত রেখে কৃষি ও যুব কার্ড প্রণয়নের পরামর্শ দেন কেউ কেউ। একটি ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠী। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। ২ বছরের ব্যবধানে তৈরি বিদ্যুৎ জ্বালানির নতুন মহাপরিকল্পনায় বড় অসঙ্গতি খুঁজে পেয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটি দাবি করছে, এতে এলএনজি আমদানির দুষ্ট চক্রকে গুরুত্ব দেওয়া হয়েছে, দেখানো হয়েছে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয়তা। তাই নির্বাচিত সরকারের কাছে এ বিষয়ে কার্যকর উদ্যোগ আশা করছে তারা। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯,০০০ মেগাওয়াট, কিন্তু গোটা ব্যবস্থা চলছে ১/৩ দিয়ে। এমন পরিস্থিতিতে ২০৫০ সালে প্রায় ৬০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে এলএনজি ও কয়লা আমদানিতে জোর দেয়া হচ্ছে, অনেকটা উপেক্ষিত নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন। সংবাদ সম্মেলনে নতুন মহাপরিকল্পনার খসড়ায় এমন অসঙ্গতির তথ্য তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটির দাবি, বিশেষ গোষ্ঠী ও দেশকে সুবিধা দিতে এলএনজি আমদানির দুষ্ট চক্র তৈরি করা হচ্ছে। এলএনজি অবকাঠামো হওয়া মানে সুতরাং ওটা তখন অবকাঠামোই জাস্টিফাই করবে আরো এলএনজি আনো, আরো গ্যাস দেওয়া। এই যে বিভিন্ন প্রেসার গ্রুপ সরকারের উপর অব্যাহতভাবে চাপ দেন এবং তাতে করে ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হয় এবং তার ফলে যে পলিসি ডকুমেন্টটা আমরা পাই সেটা আসলে যতটা না নিজেদের ডকুমেন্ট হয় তার থেকে বেশি হয়ে যায় প্রেসার গ্রুপের ডকুমেন্ট। বর্তমানে সব মিলিয়ে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ১৫০০ মেগাওয়াটের কম। আগামী ৫ বছরের মধ্যে যা ৪ গুণে উন্নীত করার পরিকল্পনা সরকারের, কিন্তু মহাপরিকল্পনায় এই খাতকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ সিপিডির। প্রাইভেট সেক্টরকে যদি আমাকে রিনিউয়েবল দিতে হয়, সোলার যদি তাদের চাহিদা মতো দিতে হয়, তাহলে কিন্তু আমার লোকাল বেস আমাদের ২০৩০-এর মধ্যে তৈরি হয়ে সারবে না। আমাদের এটাকে রিজিওনাল মার্কেট থেকে কিন্তু আনতে হবে। নেপাল, ভুটান, ইন্ডিয়া সে অপশন, এবং এটাকে মাথায় রেখেই কিন্তু গভর্নমেন্ট মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টের এগ্রিমেন্টটা করেছে। সবশেষ ২০২৩ সালে এরকম একটি মহাপরিকল্পনা তৈরি করেছিল বিগত সরকার। রাকিব হোসেন, ৭১, ঢাকা। সরকারের অতিরিক্ত নিয়ন্ত্রণের কবলে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি খাত। অপ্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ ও নবায়ন এবং ঘন ঘন কারখানা পরিদর্শনে বছরে কোটি কোটি টাকা গুনতে হচ্ছে কোম্পানিগুলোকে। এসবের ফলে ব্যাহত হচ্ছে সরবরাহ, তৈরি হচ্ছে সংকট।
এলপিজি আমদানিকারক সমিতি লোয়াব আয়োজিত বৈঠকে এসব তথ্য উপাত্ত তুলে ধরা হয়। মিসবাহ হাসানের রিপোর্ট। প্রাকৃতিক গ্যাসের স্বল্পতায় দিনে দিনে বাড়ছে সিলিন্ডার গ্যাসের চাহিদা। বছরে আমদানি হচ্ছে 15 থেকে 17 লাখ টন, যার 80 ভাগই ব্যবহার হয় রান্নায়। এ খাতে $3.5 বিলিয়ন বিনিয়োগ করেছে 2 ডজন কোম্পানি। তবে স্বস্তিতে নেই ভোক্তা উদ্যোক্তা কেউই। প্রায় দেখা দিচ্ছে সংকট। গবেষণা বলছে সংকটের পেছনে রয়েছে সরকারের অতিমাত্রায় নিয়ন্ত্রণের খড়গ। বুয়েটের এই অধ্যাপক জানান, এলপিজি আমদানিতে 26টি লাইসেন্সের জন্য যেতে হয় বিইআরসি, ডিপিডিসি সহ 10টি সরকারি সংস্থায়। এজন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খরচ হয় প্রায় $2.5 কোটি টাকা, যার চাপ পড়ে ভোক্তার উপর। এই 26টা জায়গায় যদি যেতে হয় তাতে কি হচ্ছে? ডুপ্লিকেশন হচ্ছে, অনেক কাজে ডুপ্লিকেশন হচ্ছে। প্রতি বছর অনেকগুলোই আছে যেগুলো বছরে বছরে গিয়ে রিনিউয়াল করতে হচ্ছে এবং অ্যাপ্রুভালটা ফ্র্যাগমেন্টেড অবস্থায় থাকছে অনেক সময়। উদ্যোক্তারা জানান, তুরস্ক, ভারত সহ বিভিন্ন দেশে কম খরচে দেওয়া হয় 5 থেকে 15 বছর মেয়াদী লাইসেন্স। এ খাতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসার পরিবেশ সহজ করতে হবে। প্রায় 1 কোটি 1.5 কোটি টাকার মতো ডাইরেক্ট কস্ট, অর্থাৎ ফিস, সরকারি ফিস দিতে হয় আমাদেরকে প্রত্যেক বছর। এই ডাইরেক্ট ফিজের আন্ডারে ইনডাইরেক্ট ফিস চলে যায় এর ডাবল। সুতরাং সিঙ্গেল রেগুলেটর বডির আন্ডারে আনা এটা সময়ের দাবি। তবে বিইআরসি চেয়ারম্যান জানান, সম্মিলিতভাবে কাজ করলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব। জানুয়ারিতে 1,50,000 টন এনশিওর করতে পারেন এবং ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। নিরবিচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতে এলপিজি আমদানির পাশাপাশি প্রাকৃতিক গ্যাস সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন বক্তারা। তিতাস যদি তার এই জায়গাটায় যদি যে গ্যাসগুলো দেওয়ার কথা সেটা যদি ঠিকভাবে দিতে পারতো তাহলে তো নিশ্চয়ই সিলিন্ডারের উপরে এই চাপটা পড়তো না। মিসবাহ হাসান, 71, ঢাকা। কৃত্রিম তন্তুর বৈশ্বিক বাজার ধরতে এফওসি বা বিনা খরচে কাঁচামাল সরবরাহ সুবিধা চায় বিজিএমইএ, কিন্তু 1 বছরও এই ব্যাপারে সাড়া দেয়নি জাতীয় রাজস্ব বোর্ড। সংশ্লিষ্টদের অভিযোগ, সরকারি সংস্থার দুর্বলতা ঢাকতে রপ্তানিতে নীতির বেড়াজাল, কাজে লাগানো যাচ্ছে না সম্ভাবনার সবটুকু। রাকিব হোসেনের রিপোর্ট। মোটামুটি লম্বা একটা সময় ধরে বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, যেখানে বড় নির্ভরতা তুলা নির্ভর পোশাকে। অথচ বিশ্ববাজারে চাহিদার সিংহভাগই কৃত্রিম তন্তু বা ম্যানমেড ফাইবারের। গেল অর্থ বছরে প্রায় $40 বিলিয়ন পোশাক রপ্তানি করেন বাংলাদেশি উদ্যোক্তারা। বিজিএমইএর তথ্য মতে মোট রপ্তানির মাত্র 29% ম্যানমেড কাপড়ের, যার প্রায় পুরোটা আমদানি নির্ভর। এই ধরনের পোশাকের রপ্তানি বাড়াতে বছর দেড়েক আগে এফওসি বা বিনা খরচে কাঁচামাল সরবরাহ সুবিধা চালু করে জাতীয় রাজস্ব বোর্ড। উদ্যোক্তারা বলছেন, এতে রপ্তানি আয়ে ইতিবাচক প্রভাব স্পষ্ট, কিন্তু কঠিন শর্তের কারণে কাজে লাগানো যাচ্ছে না সম্ভাবনার সবটুকু। এই আমদানি প্রাপ্যতার যে লিমিটটা, এই লিমিটটাই কিন্তু আমাদের এই রপ্তানির সবচেয়ে বড় বাধা, এই এফওসি ভিত্তিতে রপ্তানির। সরকারকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এটা তাড়াতাড়ি দেন, তাহলে এটাই একটা সুযোগ যে এই সুযোগে আমাদের এখানে কিছু এফওসি অর্ডার আসবে এবং আমাদের রপ্তানিটা বাড়বে। এবং সেই ক্যালকুলেশন করে কিন্তু আমরা বলছি $5 থেকে $7 বিলিয়ন এক্সপোর্ট বাড়বে, কিন্তু আনফর্চুনেটলি আমরা এই পলিসিটা পাইনি। বিটিএমের হিসাবে বর্তমানে বছরে প্রায় 16 কোটি কেজি নন কটন সুতা স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে, যা মোট উৎপাদন সক্ষমতার মাত্র 3.5%। এমন পরিস্থিতিতে শুধুমাত্র নন কটন সুতা ও কাপড়ে পরিপূর্ণ এফওসি সুবিধা চেয়ে এনবিআরকে চিঠি দেয় বিজিএমইএ, কিন্তু গেল প্রায় 1 বছরেও সাড়া মেলেনি। অথচ এক্ষেত্রে নানামুখী সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। যেটা আমি প্রোডাক্ট আমার এখানে প্রডিউস করতে পারছি না, সেটা বায়ার আমাকে যদি এফওসিতে এনে দেয়, আমার জন্য এটা অনেক বড় সুবিধা। আর এটাতে এতে গিয়ে আমার রপ্তানির পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। আর এফওসিতে আসলে আমার ওখানে কোনো খরচ নাই, ব্যাক টু ব্যাকের এলসির কোনো বালাই নাই, ব্যাংকের লিমিটের কোনো বালাই নেই। নন কটন স্পিনিং মিল যদি এই মুহূর্তে কেউ করে, তার জন্য 5 বছর তার জন্য ইনসেন্টিভ থাকবে। এরকম যদি কোনো প্যাকেজ গভর্নমেন্ট ডিক্লেয়ার করে, আমরা আশা করি নেক্সট 2-3 বছরে আমাদের নন কটন বিভিন্ন ধরনের ফ্যাক্টরিগুলো আমাদের মার্কেটে আমরা সেল করতে পারবো, এবং যা বিশ্বের বাজারে আমাদের এক্সপোর্টের যে গ্রোথকে ত্বরান্বিত করবে। মূলত আর্থিকভাবে অসচ্ছল ও নন বন্ডেড ক্ষুদ্র রপ্তানিকারকরা এফওসি সুবিধা নিতে বেশি আগ্রহী, যা নন কটনের বাজার ধরার পাশাপাশি রপ্তানি আয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তবে সরকারি সংস্থার দুর্বলতাকে বড় করে দেখছেন তিনি। আমাদের বৈশ্বিক বাজারে যদি রপ্তানির
সুযোগ তৈরি হয়, তাহলে সেই জায়গাটিতে ক্ষেত্রে আমরা নন কটন পণ্যের ক্ষেত্রে আমরা সেই বিষয়টি দেখতে পারি। আমাদের অভ্যন্তরীণ বিদ্যুতের সরবরাহ, এগুলোর উৎপাদন ব্যয় কমানো, গ্যাস বিদ্যুতের দাম কমানো, এই বিষয়গুলোর কিন্তু সক্ষমতা প্রয়োজন হবে। তো সেটি করাটি খুব সহজসাধ্য নয়। এফওসি ব্যবস্থায় বৈশ্বিক ক্রেতার সঙ্গে দর কষাকষির সুযোগ কম, আর কাঁচামাল বিদেশ থেকে সরবরাহ হলে কমে মূল্য সংযোজনের হারও। রাকিব হোসেন, ৭১, ঢাকা। একই ব্যক্তি বারবার যেন সরকারি প্রকল্পের কাজ না পান সেজন্য আইন সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সন্ধ্যায় ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ ICMAB-র 25তম সমাবর্তন অনুষ্ঠানে রিজওয়ানা বলেন, সরকার পরিবর্তনের সাথে সাথে চলমান প্রকল্পের কাজ যারা করেন সেখানেও পরিবর্তন আসে, ফলে তৈরি হয় দীর্ঘসূত্রতা। এ সময় আওয়ামী সরকারের সময় সঠিক আর্থিক প্রতিবেদন সরবরাহ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল ব্যর্থ ছিল বলে মন্তব্য করেন সংস্থার চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূঁইয়া। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের স্বাধীন সিদ্ধান্তে মতামত দিতে চান ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ফেডের স্বাধীনতার পক্ষে অটল থেকেছেন সংস্থার চেয়ারম্যান জেরোম পাওয়েল। আর এই দ্বন্দ্বের জেরে পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, তাকে পদচ্যুত করা হলে বিপাকে পড়বে অর্থনীতি। নুসরাত মমির রিপোর্ট। বিশ্বের সবচেয়ে স্বাধীন ও সরকারি প্রভাবমুক্ত কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, যার মূল কাজ মুদ্রানীতি প্রণয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সর্বোচ্চ কর্মসংস্থান নিশ্চিত করা। ঐতিহ্যগতভাবে এসব কাজ স্বাধীনভাবে করে এলেও এবার তাতে বাদ সাধলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ফেডারেল রিজার্ভের স্বল্পমেয়াদী সুদহার নির্ধারণে হস্তক্ষেপের চেষ্টা করেন ট্রাম্প। যদিও 2025 সালের শেষ 3 মাসে সুদহার কমিয়ে 3.6% নিয়ে আসে ফেড, যা 3 বছরের মধ্যে সর্বনিম্ন। তাতেও সন্তুষ্ট হননি মার্কিন প্রেসিডেন্ট। তবে লাগাতার চাপের মুখেও ফেডের স্বাধীনতার প্রতি সরব থেকেছেন সংস্থাটির চেয়ারম্যান জেরোম পাওয়েল। তাই পাওয়েলকে কোণঠাসা করতে নতুন চালেন ট্রাম্প। অভিযোগ করেন, ফেডের $250 কোটি ভবন সংস্কার প্রকল্পটি সঠিকভাবে পরিচালনা করেননি তিনি। এছাড়া সিনেটে ফেড চেয়ারম্যানের দেয়া কিছু বক্তব্যের রেশ টেনে ফৌজদারি তদন্ত শুরু করে ট্রাম্প প্রশাসন। Fed person. He was extended by Biden, and I think he's wrong. I think it's wrong. সুদের হার নির্ধারণে স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিশ্বের 11টি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। পাওয়েলের প্রতি সংহতি জানিয়েছেন ফেডের সাবেক 3 চেয়ারম্যানও। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সুবিধার জন্য ফেডের নীতি নির্ধারণের প্রভাব এলে দুর্ভোগ পোহাতে হবে জনগণকেই। অন্যদিকে ফৌজদারি তদন্তের খবর প্রকাশের পরই প্রভাব পড়তে শুরু করে অর্থনীতিতে। বাড়তে থাকে স্বর্ণসহ অন্যান্য সম্পদের দাম, পতন ঘটে ডলারের দামে। বিশ্লেষকরা বলছেন, জেরোম পাওয়েলকে বরখাস্ত করলে ধস নামবে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে, যা ছড়িয়ে যাবে বিশ্বের অন্যান্য পুঁজিবাজারেও। নুসরাত মৌমি, ৭১। আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম ধাপে বিক্রি করা হয় $50 কোটি তেল। যদিও বিক্রির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ধারণা করা হচ্ছে প্রতিযোগী দেশের তুলনায় কম দামে বিক্রি করা হয়েছে এই তেল। প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর থেকেই ভেনেজুয়েলার তেল খাত দখলে নেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দেন তেল খাতে $100 বিলিয়ন বিনিয়োগের। যদিও এ অর্থ কোথা থেকে আসবে তা পরিষ্কার করেননি তিনি। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।